আমি ভেতরে ঢুকে দেখি শাশুড়ি মা বই পড়ছেন আর বাবা ড্রেসিং টেবিলের সামনে চুল আঁচড়াচ্ছেন। মা বাবা টেবিলে খাবার সাজিয়েছে, চলো খেতে চলো। ঠিক আছে, তুই যা, আমি আসছি। আমি চলে আসতে নিলেই শাশুড়ি মা বইয়ের দিকে দৃষ্টি রেখেই বলল, তাহরিমের বাবা, তুমি নিচে যাও, পূর্ণার সাথে আমার কিছু কথা আছে। মায়ের গম্ভীর কণ্ঠে বলা কথা আমার হৃৎপিণ্ড নাড়িয়ে দিতে যথেষ্ট ছিল। আমি কাপা কাপা পায়ে পেছনে তাকালাম। কেন জানি শাশুড়ি মাকে দেখলে ভীষণ নার্ভাস লাগে আমার। বাবা আমার দিকে তাকিয়ে মুচকি হেসে চলে গেলেন। আমি ঠায় দাঁড়িয়ে রইলাম, না জানি এখন আবার কি বলে। টেনশনে আমার হাত পা অসাড় হয়ে আসছে। মনে মনে বিপদের দোয়া পড়তে লাগলাম। ওখানে দাঁড়িয়ে কি করছো? এদিকে এসো, বসো আমার পাশে। শাশুড়ি মায়ের কথা কর্ণগোচর হওয়ায় আমি গুটি গুটি পায়ে এগিয়ে গেলাম ওনার দিকে। কি হলো, বসো। ভয় পাচ্ছ আমাকে? আমি মাথা নাড়িয়ে না বললাম। ওনার থেকে কয়েক ইঞ্চি দূরত্ব রেখে বসলাম আমি। আমি মাথা নিচু করে বসে আছি, উনি আমার দিকে তাকিয়ে আছে, যা আমি মাথা নিচু করেও বুঝতে পারছি। নার্ভাস, ভীষণ নার্ভাস লাগছে। উনি এক পলক আমার দিকে তাকিয়ে উঠে আলমারির কাছে গেলেন, ওটা খুলে কিছু একটা বের করে আবার লাগিয়ে আমার পাশে এসে বসলেন। উনি আমার হাত জোড়া উম, একটা জোড়া বালা পরাতে পরাতে বললেন, এটা তালুকদার পরিবারের বড় বউদের জন্য। আমার শাশুড়ি এটা আমাকে দিয়েছে, আমি তোমাকে দিলাম। তুমি এটা সযত্নে আগলে রেখে তোমার বড় সন্তানকে দেবে। আমি অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলাম ওনার দিকে। বেশ গম্ভীর চরিত্রের উনি। মেয়েরা এত গম্ভীর হয় আগে কখনো দেখিনি। উনি আমাকে একটা মেরুন রঙের শাড়ি দিয়ে বললেন, কাল তোমাদের জন্য একটা ছোটোখাটো ঘরোয়া আয়োজন হবে, এটা পরবে। আর মার্কেট থেকে যে শাড়িগুলো এনেছি সেগুলো পরে ইচ্ছে হলে পরবে, কেমন? আর সাথে থ্রি পিস আর টপসও আছে, যা ইচ্ছে হয় পরবে। এসবে আমার কোনো আপত্তি নেই, তবে সব যেন শালীনতার ভেতরে হয়। আমি ঘাড় নাড়িয়ে বললাম, ঠিক আছে। উনি কিছু একটা চিন্তা করে বললেন। আমি তোমার কি হই? আমি চকিত নজরে তাকালাম ওনার দিকে। উনি ভ্রু কুঁচকে আমার দিকে তাকিয়ে আছে। আমি কি বলবো তাই ভেবে পাচ্ছিলাম না, তাই আমতা আমতা করে বললাম, শাশুড়ি মা। হুম, আমি তোমার শাশুড়ি মা। পৃথিবীতে মায়ের জায়গা অন্য কাউকে দেওয়া যায় না, আর দিতে পারেও না কেউ। আমি কখনো তোমার মায়ের জায়গা নিতে পারবো না, তবে মায়ের মতো। তবে শাশুড়ি মা না ডেকে শুধু মা ডাকলে খুশি হব। তাহারিমা তানজিম যেমন আমার ছেলে, তেমন তুমিও আমার মেয়ে। তাই যে কোনো প্রয়োজনে, যে কোনো বিপদে, কোনো কনফিউশন মোমেন্টে তুমি আমার সাথে শেয়ার করতে পারো। জানো তো, মায়েদের কাছে সকল সমস্যার সমাধান থাকে। ওনার কথা শুনে আমার চোখ ছলছল করে উঠল। মায়েরা বুঝি এমনই হয়, কত সুন্দর করে প্রতিটা জিনিস বোঝায় তারা। আমাকে তো কখনো কেউ এইভাবে কোনো জিনিস বোঝায়নি, কারণ আমার তো মাই নেই। আর শোনো মেয়ে, আমাকে যতটা গম্ভীর মনে হচ্ছে, আমি ততটাও গম্ভীর নই। তোমাকে যেদিন প্রথম দেখেছিলাম সেই দিনই ভীষণভাবে ভালো লেগেছিল। দুরন্ত সাহসী তুমি, আর অন্যায়ের প্রতিবাদ করতে জানো। আই লাইক ইট। শোনো, কখনো একা একা থেকে বোরিং লাগলে আমার কাছে চলে আসবে, দুইজনে মিলে অনেক গল্প করব, কেমন? আমি মুচকি হেসে ছলছল চোখে ওনার দিকে তাকালাম। উনি হাসি মুখে আমার দিকে তাকিয়ে আছে। ভীষণ ইচ্ছে হচ্ছে ওনাকে একটু জড়িয়ে ধরতে, ওনার গায়ের গন্ধটা কেমন তা জানতে। কখনো মায়ের গায়ের গন্ধ কেমন তা জানা হয়নি। আজ অবাধ্য মন তা জানার জন্য প্রচন্ড অস্থির হয়ে উঠেছে। আচ্ছা, জড়িয়ে ধরলে কি খুব বেশি খারাপ হয়ে যাবে? হোক কিছু না খারাপ, তবুও একবার জড়িয়ে ধরি। তাই হুট করেই দুই হাতে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরলাম ওনাকে। প্রথমে একটু অবাক হলেও পরবর্তীতে মুচকি হেসে আমার মাথায় একটা চুমু খেয়ে হাত বুলিয়ে দিতে লাগলো। আমি ওনার বুকে হাত রেখে চুপটি করে রইলাম। চোখ থেকে নেমে আসে অবাধ শ্রাবণ। 5-6 মিনিট এভাবে থাকার পর উনি আমাকে সোজা করে বসালেন। আমি এখনো চোখ বন্ধ করেই আছি। ইচ্ছে করছে না চোখ খুলতে। যদি চোখ খুললেই এটা স্বপ্ন হয়ে ভেঙে যায়, তখন উনি আমার দুগাল ধরে পানিগুলো মুছে দিয়ে বলল, এই বোকা মেয়ে, এভাবে কেউ কাঁদে? তুমি না স্ট্রং গার্ল। মন খারাপ হলে অবশ্যই মায়ের সাথে শেয়ার করবে, কেমন? এখন চলো তো দেখি, খাবার মনে হয় সব ঠান্ডা হয়ে গেছে। বলেই আবার কপালে একটা চুমু দিয়ে উঠে দাঁড়ালো। আমিও চোখ খুলে চোখের পানিগুলো মুছতে মুছতেও উঠে দাঁড়ালাম। উনি যেতে যেতে পেছনে তাকিয়ে চোখ রাঙিয়ে বললেন, আসো না কেন? আমি মুচকি হেসে ওনার পেছন পেছন যেতে লাগলাম। সিঁড়ি দিয়ে নামতে নামতে খেয়াল করলাম সবাই খাবার রেখে আমাদের দিকে তাকিয়ে আছে। আমি টেবিলে গিয়ে বাবার পাশে দাঁড়ালাম, মাও দাঁড়ালো। দাঁড়িয়ে আছো কেন, বসো। না মা, আপনি বসেন, আমি বরং সার্ভ করি।
দরকার নেই, যার যারটা শেষে নিয়ে নেবে। তুমি বসো, আমিও বসবো। এভাবে সঙ্গের মতো দাঁড়িয়ে সবার খাবার দেখার দরকার নেই। মায়ের কড়া ধমক। আমি চট জলদি বাবার পাশে বসে পড়লাম। আমার এক পাশে বাবা, আরেক পাশে তানজিম, তানজিমের পাশে তাহরিম, আর তার পাশের চেয়ার খালি। বাবার আরেক পাশে মা। খাওয়া দাওয়া শেষ করে আমি, তানজিম, বাবা বসে গল্প করছিলাম। মা আর তাহরিম রুমে চলে গেছে। গল্প করা শেষ করতে করতে রাত প্রায় 11টা। যে যার রুমে চলে গেল। আমি দোতলায় উঠে আমার রুমের সামনে গিয়ে দাঁড়ালাম। দরজা ঠেলে ভেতরে ঢুকতেই আমার চক্ষু চড়ক গাছ। উনি চার হাত পা ছড়িয়ে ছিটিয়ে ঘুমিয়ে আছে, তাও বিছানায় হাফ দখল করে। যদিও হতো সাইডের হাফ, তাও না, উনি দখল করে আছে মাঝখানের হাফ। দেখছো কাজ, ঘরে যে একটা জলজ্যান্ত বউ আছে সেই খেয়াল কি ওনার আছে? কিভাবে চার হাত পা চার দেশে দিয়ে দিব্যি ঘুমিয়ে আছে সে? আমি ওনার কাছে গিয়ে দাঁড়ালাম। এই শুনছেন, এই শুনছেন, ডাকছি তো, উঠেন। উনি খানিকটা নড়ে চড়ে উঠলেন। আমি উপায় না পেয়ে এক আঙুল দিয়ে ওনার বাহুতে ধাক্কা দিলাম। এই, হুম। আমি ঘুমাবো কোথায়? উনি ঘুমের ঘোরেই বললেন। কেন এখানে আমার পাশে? তাহলে সরেন, আপনি অর্ধেক জায়গা তো আপনি দখল করে বসে আছেন। হাফ আমার হাফ তোমার, তোমার হাফে তুমি ঘুমাও, আমাকে ডিস্টার্ব করবে না তো। এখন মেজাজটা খারাপ হচ্ছে খুব। ভালোই ভালো বলছি সরেন, না হলে কিন্তু ধাক্কা মারবো। উনি কোনো কথা বলে না। এবার আমি ঝুঁকে ওনার বাহুতে ধাক্কা দিতেই খানিকটা সরে গেল। বাট উনি ঘুমের ঘোরে সরতে সরতে ঠাস করে বিছানা থেকে পড়লো। আর আমি বেচারি কিছু বুঝে ওঠার আগেই ঘটনাটা ঘটে গেল। আমি চোখ বড় বড় করে তাকিয়ে আছি। উনি ব্যথা পেয়ে লাফ দিয়ে উঠে বসলেন। এই তুমি আমাকে ধাক্কা মারলে কেন? আমি মুখ চেপে হেসে বললাম, আমি কোথায় ধাক্কা দিলাম? আপনিই তো পড়ে গেলেন। উনি রেগে আমার দিকে এগোতে এগোতে বললেন, ইউ ইডিয়েট! ধাক্কা দিয়ে বলছে ধাক্কা দেয়নি। ধাক্কা না দিলে আমি পড়লাম কিভাবে? ভূতে এসে ফেলে দিয়েছে আমাকে। আমি সিরিয়াস হয়ে বললাম, হতেও পারে, অসম্ভব তো কিছুই না। ভাইয়ের সাথে ভাইয়ের রেষারেষি থাকবে, এটাই কি স্বাভাবিক নয়? বলে দাঁত কেলিয়ে হেসে কাঁথা মুড়ি দিয়ে ঠাস করে শুয়ে পড়লাম। প্রায় কয়েক সেকেন্ড পরে উনি পুরো কথাটার মানে বুঝতে পেরে বিছানায় উঠে কাঁথাটা ধরে টান দিয়ে বলল, এই কি বললে তুমি? ভূত আমার ভাই হয়? আমি কাঁথা শক্ত হাতে ধরে আছি। কিছুক্ষণ পর যখন ওনার কোনো সাড়া শব্দ পাওয়া যাচ্ছে না, তখন কাঁথাটা একটু ফাঁক করে আশেপাশে তাকাতেই দেখি উনি ভ্রু কুঁচকে আমার দিকে তাকিয়ে আছে। সাথে সাথেই আমি কাঁথা নিচে নামিয়ে ফেলি। হঠাৎ উনি বললেন, তুমি যদি বুনো ওল হও, আমিও বাঘ হাতে তুল। একদম সব বাদরামি ছুটিয়ে ফেলবো, ফাজিল মেয়ে। রাত তখন একটা কি দুটো। চোখে ঘুম নেই, মাথা ভর্তি টেনশন। মেয়েটাকে যে এত বড় একটা দায়িত্ব দিলাম, ওকে করতে পারবে? ভীষণ রিস্কের কাজ তো। ওকে দায়িত্ব দিয়ে ভুল করলাম না তো? এতক্ষণে তো কাজটা করে ফেলার কথা। এখনো ফোন করছে না কেন? আমিও তো ফোন দিতে পারছি না, যদি বিপদ হয়। ইস, কেন যে ওকে দিতে গেলাম? তার চেয়ে বরং আমিই করতাম। বিছানায় শুয়ে শুয়ে এপাশ ওপাশ করছি আর চিন্তা হচ্ছে। হঠাৎ বালিশের তলা থেকে ফোনটা ভাইব্রেট মোডে বেজে উঠলো। আমি তড়িঘড়ি করে উঠে ফোনটা রিসিভ করে বেলকনিতে চলে গেলাম। হ্যালো ইলু, কই তুই? ও মেবি কিছু চিবোতে চিবোতে বললো, কেন বাসায়? তুই বাসায় মানে কি? যা কাজ দিয়েছিলাম পুরোটা করতে পেরেছিস তো? হ্যাঁ রে বাবা, করেছি। ইনফ্যাক্ট ফাইটটাও রেডি, বাট তোকে দেবো কিনা ভাবছি। আমার ব্রো আপনি আপনি কুচকে গেল। বলে কি এই মেয়ে? তিলে তিলে যেই প্রমাণগুলো জোগাড় করলাম তা তো ফাইলের মধ্যেই আছে। এটা হাত থেকে চলে যাওয়া মানে বিশাল লস। মাথা ঠিক আছে তোর? কি আবল তাবল বকছিস তুই? ও কিছু একটা চিবুতে চিবুতে বললো। ট্রিট দে, না হলে পাবি না ফাইট। তুই এমন তার ছেঁড়া কেন? সব কিছুতেই ট্রিট ট্রিট করছিস তুই। তোরে আঙ্কেল আন্টি কিছু খাওয়ায় না? খাওয়াই তো, বাট তোর টাকায় যেন আলাদা স্বাদ পাই, সেই স্বাদ। বলেই খিলখিল করে হেসে উঠল। প্রাণ খোলা সেই হাসি, অগাধ সরল মেয়েটা। আমি মুচকি হাসলাম। ঠিক আছে আসিস, কালকে তোকে ট্রিট দেবো নে। ওকে বান্তুপি, লাভ ইউ সো মাচ। লাভু? হোয়াট ইজ লাভু? আরে লাভ ইউ, আরে লাভ ইউকে সংক্ষিপ্ত করে লাভু, লাভ বলে। এটাও জানি না, অশিক্ষিত। অশিক্ষিত মানে? আমি অশিক্ষিত? এটা আমি কখন বললাম? বেশি কথা বলিস তুই, ব্যাপক মহিলা। ফোন রাখ। এই কি বলি তুই? আমি বেয়াদ্দব? হ্যালো হ্যালো। ফোন কান থেকে নামিয়ে দেখি ও ফোনটা কেটে দিয়েছে। ফোনটা দোলনার উপর রেখে ঝুঁকে রেলিংয়ের উপর বসে দেয়ালে হেলান দিলাম।
একটু 19-20 হলেই দোতলা থেকে ঠাস করে পড়বে, এটা নিশ্চিত। না মরলেও হাত পা আর আস্ত থাকবে না। আর ভাগ্য খারাপ থাকলে সোজা উপরের টিকিটটাও পেয়ে যেতে পারি। আমি একটু নিচের দিকে ঝুঁকে দেখার চেষ্টা করলাম আসলে নিচে আছেটা কি। হঠাৎ দরজার দিক থেকে কেউ আমার নাম নিয়ে চিৎকার করতেই আমার অন্তরাত্মা কেঁপে উঠলো যেন। এই মাঝরাতে হঠাৎ এমন চিৎকারে কে না ভয় পাবে। তাল সামলাতে না পেরে পাটা পিছলে বাইরে পড়ে যেতেই আমি বাইরের দিকে ঝুঁকে গেলাম। ইনফ্যাক্ট পড়ে যাব আমি, হঠাৎ এক জোড়া হাত এসে আটকে দিল আমায়। আমি চোখ বন্ধ করে দোয়া পড়ছি। হঠাৎ হ্যাচকা টানে আমাকে বেলকনির ভেতরে নিচে ফেলে দিল। পড়তে পড়তে বেঁচেছি। আমি তখনও চোখ মুখ কুঁচকে দোয়া পড়ছি। হঠাৎ মনে হলো গালটা আমার জ্বলে উঠলো। কোনো শক্ত হাতের দাবাং মার্কা থাপ্পড়ে আমি খানিকটা পাশে ঝুঁকে গেলাম। থাপ্পড়ে রেশ কাটিয়ে উঠে গালে হাত দিয়ে সোজা হয়ে দাঁড়ালাম। এখন আমার কি কষ্ট পাওয়া উচিত নাকি অবাক হওয়া উচিত সেটা বুঝতে পারছি না, তাই চেষ্টা করছি দুই এক্সপ্রেশনের প্রদর্শন করার। আমি কাঁদো কাঁদো মুখ করে অবাক দৃষ্টিতে গালে হাত দিয়ে তাকিয়ে আছি আমার সামনে দাঁড়িয়ে থাকা মানুষটার দিকে। ভীষণ অস্বাভাবিকভাবে শ্বাস প্রশ্বাস আনা নেওয়া করছেন। ওনার বুকের ধুকপুকানি আমি কয়েক ইঞ্চি দূর থেকেও স্পষ্ট শুনতে পাচ্ছি। আচ্ছা, উনি কি কোনো কারণে ভয় পেয়েছেন? মিফতাহুল পূর্ণা, সুইসাইড অ্যাটেম্প্ট করার এত শখ? আমাকেই বলতে পারতে, আমি নিজেই তোমাকে বাজারের সেরা বিষ কিংবা মোটা দড়ি এনে দিতাম। এই মাঝরাতে এসব নাটকের মানে কি? দাঁতে দাঁত চেপে কথাটা বললেন। আমি অবাক দৃষ্টিতে তাকিয়ে আছি ওনার দিকে। এই রাত দুপুরে কি হাবিজাবি কথা বলছেন? আমি কেন অযথা সুইসাইড করতে যাব? কাতো কাতো গলায় বললাম, আপনি আমার মারলেন কেন? আর কি হাবিজাবি কথা বলছেন? আমি কেন সুইসাইড খাইতে যাব? তাহলে এই এত রাতে তুমি বেলকনির রেলিংয়ের ওপর ঝুলে করছিলে কি? ভূতের সাথে আড্ডা দিচ্ছিলে? আমি আমতা আমতা করে বললাম, আড্ডা দিব কেন? ঘুম পাচ্ছিল না, তাই তারা গুনতে এসেছি। তোমাকে এখন ওই গালে আরেকটা থাপ্পড় দিতে ইচ্ছে করছে আমার, ইডিয়েট। আমি রেগে গাল থেকে হাত সরিয়ে বললাম, আমার গালটা কি রিলিফের মাল পেয়েছেন নাকি সরকার কর্তৃক প্রদত্ত সরকারি সম্পদ যে যখন ইচ্ছে ঠুস ঠাস করে থাপ্পড় মারবেন? এই সরেন তো সরেন, আমি ঘুমাবো। বলেই গটগট পায়ে রুমে এসে বিছানায় শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর উনি এসে আমার পাশে বসে বসলেন। বেশি ব্যথা করছে গাল? আমি ঘুরে অপর পাশ ফিরে শুলাম। নিজে মেরে এখন আদিক্ষেতা দেখাচ্ছে, বলবো না আমি কথা। আমাকে পাশ ফিরে শুতে দেখি উনি আমার দিকে গিয়ে বললেন, আচ্ছা বাবা, সরি। আমি আসলে হঠাৎ ওভাবে তোমাকে দেখে মাথা ঠিক ছিল না, তাই রেগে গিয়েছিলাম। আমি আবার অপর পাশ ফিরে শুলাম। বাছাধন যত কিছুই করো না কেন, আমি তোমার সাথে কথা বলবো না মানে বলবো না। এই পূর্ণ, শোনো না। কি সুন্দর ডাক, তবুও বলছি না। আচ্ছা ঠিক আছে, কি করতে হবে বলো, আমি করব। তাও এমন বিহেভ করো না প্লিজ। আমি পিটপিট করে চোখ খুললাম। মৃদু সবুজ রঙের লাইটের আলোতে ওনার চেহারাটা দেখে কেন জানি ভীষণ মায়া হলো, তাই উঠে বসলাম। আমি যা বলবো তাই করবেন তো? হুম, ঠিক আছে। আমি কোলের উপরে বালিশ নিয়ে নির্লিপ্ত ভঙ্গিতে বসে বললাম, কানে ধরেন। আমার কথা শুনে উনি দুপা পিছিয়ে গেলেন। হোয়াট? আমি কানে ধরবো? বেশি না, মাত্র 50 বার কানে ধরে উঠবোস করতে হবে। আমি তাহরিম তালুকদার ধরবো কানে? নো, নেভার, কভি নেই। ওকে, গুড নাইট। বলে যেই না শুতে যাব উনি কিছু একটা ভেবে বললেন, ঠিক আছে করছি, কিন্তু এতগুলো না। আচ্ছা যান 30 বার, অ্যাটলিস্ট 20 বার তো করেন। ন্যূনতম ডিসকাউন্টের এর চেয়ে তো আর কম পারবো না। সরি, উনি আমতা আমতা করে বললেন। বলে ওকে করছি। কানে হাত দিয়ে উঠবস করতে লাগলো, আর আমি গালে হাত দিয়ে বসে বসে সেই বিখ্যাত দৃশ্য উপভোগ করছি। বাট বোঝ এবার এই পূর্ণাকে থাপ্পড় মারার ফল। তুই জামাইয়ের মতো থাক, মারতে কেন যাবি? জামাই বলে কি 7 খুন মাফ নাকি? ইটের বদলে ইট নাই বা দিতে পারি, বাট পাটকেল তো দেয়াই যায়। হোয়াটা দৃশ্য ভাই রে ভাই! মন্ত্রী তাহরিম তালুকদার নাকি বউয়ের কথায় কান ধরে উঠবোস করছে, ভাবা যায়। ওনার ভক্তগণ দেখলে তো চোখ খুলে বেরিয়ে আসবে। মনে মনে কথাটা ভেবে মুখ টিপে হাসলাম। উনি আমার দিকে অসহায় দৃষ্টি নিক্ষেপ করে উঠবোস করছে। বেচারাকে দেখে ভীষণ মায়া হলো, তাই 10 বারের মতোই হতেই বললাম, আচ্ছা ঠিক আছে যান, আর করতে হবে না, মাফ করে দিলাম। পরবর্তীতে যেন এমন আর না করেন কোনোদিনও। অনেক রাত হয়েছে, এবার যান ঘুমিয়ে পড়েন। বলেই শুয়ে পড়লাম। উনিও আমার পাশে চুপচাপ শুয়ে পড়লেন, কোনো কথা বললেন। আমি ওনার দিকে ফিরে মাথার নিচে হাত দিয়ে শুলাম। এই শুনছেন, আপনি কি রেগে আছেন? কথা বলছেন না কেন?
উনি সোজা হয়ে চোখ বন্ধ করে শুয়ে আছে, কোনো নড়চড় নেই। আমি আধশোয়া হয়ে ওনার উপর ঝুঁকে নাকের কাছে আঙুল দিয়ে বোঝার চেষ্টা করছি আসলে কানে ধরার কষ্টে হার্ট অ্যাটাক করে আবার মরে টরে যায়নি তো। হঠাৎ উনি আমার হাত ধরে নিজের দিকে টান দেয়, আমি সোজা আমার মাথাটা গিয়ে ঠেকলো ওনার বুকে। আমি চমকে উঠলাম, উঠতে নিব, উনি এক হাতিয়ে চেপে ধরে চোখ বন্ধ করে আছেন। কি হলো এটা? ছাড়ুন আমায়। যেভাবে আছো চুপচাপ সেভাবেই থাকো। ওঠার চেষ্টা করবে না, আর নড়চড় করবে না। সোজা বেলকুনিতে নিয়ে গিয়ে ঢিল মেরে ফেলে দিব। একদম উপরের টিকিট পেয়ে যাবে। সো চুপ করে থাকো আর আমাকে ঘুমোতে দাও। বলে দুই হাতে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরলো। আমি কিছু বুঝে ওঠার আগে ঘটনাটা ঘটে গেল। আমি ব্যাককলের মতো শুধু তাকিয়েই রইলাম। শুভ সকাল বউজান। সকালে সূর্যের আলোটা চোখে পড়তেই ঘুমটা হালকা হয়ে গেল। চোখ বন্ধ থাকতেই মনে হচ্ছে কানের কাছে ধকধক আওয়াজটা বেশ তীব্র গতিতে চলছে। কিসের আওয়াজ সেটা ঠাউর করতে পারছি না আমি। খানিকটা নড়ে চড়ে উঠলাম, পিট পিট করে চোখ খুলে বোঝার চেষ্টা করছি আমার অবস্থান। হঠাৎ কারো ঘুমো ঘুমো কণ্ঠে সকালের শুভেচ্ছা কর্ণগোচর হওয়া মাত্র মাথা উঁচু করে তাকালাম তার দিকে। সকালের প্রথম মিষ্টি আলো ওনার চোখে মুখে পড়ছে, মুখে লেগে আছে অসম্ভব মিষ্টি হাসি। শুধু ঘুম থেকে ওঠার জন্য ফর্সা মুখ আর চোখ খানিকটা ফুলে যাচ্ছে। খোঁচা খোঁচা দাড়িতে ভীষণ মায়াবী লাগছে তার মুখটা। এক কথায় সুপুরুষ যাকে বলে, ওনাকে একটা উপাধি দিতে ভীষণ ইচ্ছে করছে, তা হলো ভয়ঙ্কর সুন্দর। আমার গায়ের রং যেমন শ্যামবর্ণ, ওনার ঠিক দুধে আলতা। এতদিন শুনে এসেছি দুধে আলতা গায়ের রং কমপ্লিমেন্টটা শুধুমাত্র মেয়েদের জন্য, কিন্তু আজ কেন জানি এই কমপ্লিমেন্টটা ওনার জন্যই জুৎসই মনে হচ্ছে আমার। এভাবে তাকিয়ে থাকে না বউ, এতে আমার শ্বাসকষ্টটা যেন দ্বিগুণ হারে বেড়ে যায়। শ্বাস নিতে ভীষণ কষ্ট হয় তো, এই যে এখানে ভীষণ কষ্ট হয়। নিজের বুকের বাঁ পাশে হাত দিয়ে কথাটা বলে উঠলেন উনি। আমি চমকে উঠে চোখ ফিরিয়ে নিলাম। ছি ছি, কি ভাবছিলাম আমি এসব? চোরা চোখে আমার দিকে তাকাতেই দেখি উনি আমার দিকে ঠোঁট কামড়ে তাকিয়ে আছেন। আমি চোখ ফিরিয়ে নিলাম, যা দেখে উনি সশব্দে হেসে উঠল। আমি উঠতে নিলে খেয়াল হলো উনি আমাকে ঝাপটে ধরে আছে, যার ফলে কিছুটা উঠে আবারও ওনার বুকের উপরেই পড়লাম। ওনার বুকের উপর থেকে মাথা উঠিয়ে ভ্রুকুচকে ওনার দিকে তাকালাম। কি হচ্ছে? ছাড়ছেন না কেন? আমি উঠবো, ছাড়ুন। উনি আরো শক্তভাবে আমায় জড়িয়ে ধরে চোখ বন্ধ করে বললেন। ওঠো, মানা করেছি আমি? আমি নাকের পাটা ফুলিয়ে বললাম, এভাবে জোকের মতো ধরে রাখলে উঠবো কি করে? আপনি হাতটা সরান। আমি তো আমার হাত সরাবো না, পারলে উঠে দেখাও। এটা কিন্তু ঠিক হচ্ছে না, দেখুন মন্ত্রী সাহেব। উনি পিট পিট করে চোখ খুলে বললেন। দেখাও, আমি কি না করেছি নাকি? আমার হক আছে, কি বলো তুমি? বলে ঠোঁট কামড়ে হেসে দু চোখ কুচকে বন্ধ করে ফেললেন। আমি ব্যাপারটা ঠাউর করতে পেরে ওনার নাক কুচকে বললাম, ছি, অশুভ। উনি আমাকে চাপড়ে ধরে পাশ ফিরে চোখ বন্ধ করে শুলেন। চুপচাপ শুয়ে থাকো, যতক্ষণ না আমি উঠবো তুমিও শুয়ে থাকো আমার সাথে। দেখুন এটা কিন্তু ঠিক হচ্ছে না, আমার ঘুম শেষ, আমি এক্ষুনি উঠবো। উনি ফট করে চোখ মেলে তাকালেন। তুমি উঠবে? ছাড়ুন। ওকে, তোমাকে যেতে দেবো, বাট একটা শর্তে। আমি ভ্রু কুচকে বললাম, শর্ত? কি শর্ত? নাও ইউ আর গোয়িং টু কিস মি। আমি চোখ বড় বড় করে বললাম, কি বললেন? কিস? নো, নেভার, কবি নেহি। আমার কথা শুনে উনি ঠোঁট বাঁকিয়ে হেসে মাথা উঁচিয়ে আমার দিকে খানিকটা ঝুঁকে এলো। আমি তৎক্ষণাৎ ভয়ে চোখ বন্ধ করে ফেললাম। গালে খোঁচা খোঁচা দাড়ির ছোঁয়া পেয়ে খানিকটা কেঁপে উঠলাম। বেশ লম্বা একটা কিস করে উনি আবারও আগের মতো চোখ বন্ধ করে শুয়ে পড়লেন। আমি চোখ বড় বড় করে ওনার দিকে তাকিয়ে রইলাম। এখন যা হলো ঠিক আমার মাথার 3 হাত উপর দিয়ে গেল। হঠাৎ মনে হলো উনি কি আমায় কিস করলেন? ভেতর থেকে উত্তর হলো, হ্যাঁ, ওই ক্যারেক্টারলেস মন্ত্রী তোকে কিস করলো। আমি হাঁ করে তাকিয়ে আছি গালে হাত দিয়ে, রেস্টটা যেন এখনো কাটছে না। কি হলো এটা? উনি চোখ বন্ধ করেই উত্তর দিল। কিস হলো? আমি কাঁদো কাঁদো গলায় বললাম, কেন হলো? উনি চোখ খুলে আমার দিকে ভ্রু বাঁকিয়ে তাকিয়ে বললেন, শুক্রিয়া আদায় করো, তোমার এই কোমল গোলাপি ঠোঁটগুলো যে এখনো জীবিত আছে। আমার জায়গায় অন্য কেউ হলে স্ট্রবেরি মনে করে খেয়ে ফেলতো। এতটা সিরিয়াস ভাবে কথাটা বললেন। আমি প্রথমে ঘাবড়ে গেলেও পরবর্তীতে ব্যাপারটা বুঝতে পেরে রেগে বললাম, আপনি কি জানেন আপনি যে লিমিটলেস একটা অসভ্য লোক? উনি খানিকটা ভাব নিয়ে বললেন। ইয়েস, আই নো। আমি রেগে বললাম, আপনি কি ছাড়বেন? না। শেষবারের মতো বলছি, ছাড়বেন কি না?
উনি নির্লিপ্ত ভঙ্গিতে বললেন, কবি নেই। এখন যা হবে তার জন্য আমি দায়ী নই। বলেই ওনার উন্মুক্ত বুকের বাঁ পাশে ঝুঁকে কামড়ে ধরলাম। যত ঝাঁজ আছে সব একসাথে ঢালতে লাগলাম। উনি প্রথমে আমার কাছে খানিকটা হকচকিয়ে গেলেও পরবর্তীতে মুচকি হেসে আলতো হাতে জড়িয়ে ধরলো। প্রায় মিনিট 5 পর আমি মুখ তুলে ওনার দিকে তাকালাম। কোনো নড়চড় না দেখে অনেকটাই বিরক্ত আমি। পুনরায় কামড়ের স্থানে চোখ যেতে আমার চোখ আপনা আপনি বড় হয়ে গেল। হায় আল্লাহ, এটা কি করেছি আমি? কামড়ের জায়গায় রক্ত জমাট হয়ে রক্ত বেরিয়ে গেছে প্রায়। প্রত্যেকটা দাঁত গর্ত হয়ে রক্ত বেরিয়ে পড়েছে। রেগে দিয়েছিলাম ঠিকই, কিন্তু এতটা আহত হবে ভাবতে পারিনি আমি। ফর্সা লোমহীন বক্ষে কামড়ে দাগটা জল জল করছে। আমি আলতো হাতে ছুঁয়ে দিলাম। উনি চোখ খুলে আমার দিকে তাকিয়ে ভ্রু বাঁকিয়ে বললেন, এত অল্পতেই ঝাঁজ শেষ? রাগ না কমলে আরেক পাশ খালি আছে, ওটাতেও দিতে পারো। আই ডোন্ট মাইন্ড। আমি মুখ উঁচিয়ে বললাম, ব্যথা লাগেনি?" হুম, একটুও না। ভেতরের ব্যথার থেকে বাইরের ব্যথা নিতান্তই ঠুনকো ব্যাপার। তবে জানো তো, তোমার দেয়া বাইরের ব্যথা কিছুটা হলেও ভেতরের ব্যথা কমিয়ে দিতে পেরেছে। তাই তোমার একটা ধন্যবাদ প্রাপ্ত। বাট একটা কথা কি জানো, আমি বেশ অবাক হয়েছি। "কি?" আমি তো জাস্ট কিস চেয়েছিলাম, তুমি তো লাভ বাইট দিয়ে দিলে। ইউ আর সো অ্যাডভান্স বউজান। আমি বিরক্তিকর দৃষ্টিতে তাকিয়ে বললাম, দুনিয়াতে কত পাগল দেখেছি, আপনার মতো এমন পাগল বিশ্বাস করেন আমি আমার বাপের জন্মে আর দেখিনি। গত আধা ঘন্টা যাবত এমন পাগলামোর কোনো মানে আছে? ঠিক আছে ঠিক আছে, ছাড়বো। আগে একটা প্রমিস করতে হবে। আমি চোখ ছোট ছোট করে বললাম, "কি প্রমিস?" আগে বলো রাখবে, "আগে আপনি বলেন কি প্রমিস?" না হলে ছাড়বো না। আজকে সারাদিন এভাবেই থাকতে হবে, বুঝছো? কিন্তু আমার কোনো সমস্যা নেই। ঠিক আছে রাখবো, বলেন।" উনি হাতের বাঁধন আলগা করতে করতে বললেন, এখন থেকে আমি যা বলবো তাই করতে হবে, না হলে শাস্তি হিসেবে অনেক কিছুই থাকবে। আমি দীর্ঘশ্বাস ফেলে উঠে বসতেই উনি লাফ দিয়ে উঠে দৌড়ে ওয়াশরুমে ঢুকে দরজাটা লাগিয়ে ফেললো। আমি চোখ বড় বড় করে চিৎকার দিয়ে বললাম, "এটা কিন্তু ঠিক না, বের হন আপনি। আমাকে দেরি করিয়ে এখন নিজে আগে ঢুকেছেন, এটা দুর্নীতি।" তাহরিম ওয়াশরুমের দরজা লাগিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে বুকের ক্ষতটা পর্যবেক্ষণ করছে। কামড়ের চারপাশে বেশ অনেকখানি জায়গা ফুলে গেছে, চিনচিন ব্যথাও করছে। তা দেখে তাহরিম মুচকি হেসে হাত দিয়ে আলতোভাবে জায়গাটা স্পর্শ করলো। পানি লাগার সাথে সাথেই জায়গাটা জ্বলে উঠল। তা অনুভব করে তাহরিম ঠোঁট কামড়ে হাসল। লোকে দেখলে নির্ঘাত পাগল বলবে তাকে। আমি বিরক্ত হয়ে বিছানা গুছাতে লাগলাম। পুরা জঙ্গল বানিয়ে রাখছে। বিছানা গুছিয়ে কাপড় রেডি করে বিছানায় বসে আছি। উনি বের হলে তারপর ঢুকবো, কিন্তু ওনার তো বের হবার নাম গন্ধও নেই। "এই, আপনার হয়নি? বের হন না কেন? ছেলে মানুষের এত দেরি লাগে নাকি?" হঠাৎ উনি ওয়াশরুমের দরজা একটু ফাঁক করে আমার দিকে তাকিয়ে বলল। এই বউজান, আমি ভ্রু কুঁচকে তাকালাম। "আবার কি?" খাবার থেকে একটু তোয়ালটা দাও না। আমি অন্যদিকে ঘুরে বললাম, "পারবো না। নিজে নিয়ে গেলেন না কেন?" "আমি এখন দিতে পারবো না। আপনারটা আপনি নিজে এসে নিয়ে যান।" জান পাখি, দাও না। তোমার ওয়ান অ্যান্ড অনলি হ্যান্ডসাম জামাই ভেজা শরীরে দাঁড়িয়ে আছে, ঠান্ডা লাগবে তো, দিয়ে দাও। আমি ঘাড় ঘুরিয়ে ভ্রু বাঁকিয়ে তাকালাম ওনার দিকে। এক পলক ওনার দিকে তাকিয়ে আশেপাশে কিছু খোঁজার চেষ্টা করে বললাম, "হ্যান্ডসাম কাকে বলছেন? 1 মিনিট, আপনি কি নিজেকে হ্যান্ডসাম বলছেন? হোয়াট আ জোক ব্রো!" বলে উঠে এই কভার থেকে ওনার টাওয়ালটা হাতে নিলাম। সব কিছুই বুঝলাম, বাট ব্রো, আই মিন ভাই কাকে বললে তুমি? আমি কি তোমার ভাই হই? আমি টাওয়াল দিতে দিতে বললাম, "এই ভাই সেই ভাই না ভাই। এ তো..." কথা না বলে তাড়াতাড়ি বের হন তো আপনি। বলেই আমি চলে এলাম। উনি পেছন থেকে বলে উঠল, বাট দেখো, আমার অ্যাশ কালারের পাঞ্জাবিটা বের করে রাখো। বলেই দরজাটা বন্ধ করে দিল। আমি দীর্ঘশ্বাস ফেলে পাঞ্জাবিটা বের করে বিছানায় রাখলাম। প্রায় 3 মিনিটের মাথায় উনি শুধু একটা পায়জামা পরে ওয়াশরুম থেকে বের হলেন। আমি এক পলক ওনার দিকে তাকিয়ে ওয়াশরুমে ঢুকে গেলাম। গোসল সেরে শাড়ি কোনো রকম পেঁচিয়ে রুমের মাঝে উকি দিলাম। যাক, কেউ নাই তবে। দরজাটা ভালোভাবে লাগিয়ে যেই না পেছন ফিরতে যাব, দেখি উনি কথা বলতে বলতে বেলকনি থেকে রুমের মধ্যে ঢুকলো। ভাগ্য ভালো ছিল যে শাড়িটা পেঁচিয়ে নিয়েছিলাম। ভেবেছিলাম রুমে এসে শাড়িটা পরবো, নয়তো ওয়াশরুমে ভিজে যাবে। উনি ভ্রু কুঁচকে আমার দিকে তাকিয়ে বলল, লুঙ্গির মতো পেঁচিয়ে কি শাড়ি পরা যায় নাকি? এত কিছু পারো আর এটা পারো না, ইডিয়েট। বলেই ফোনটা বিছানায় রেখে আমার সামনে এসে দাঁড়ালো। আঁচল ধরতেই আমি এক কদম পিছিয়ে গিয়ে বললাম, "না না, আপনার হেল্প লাগবে না, আমি পারবো। আপনি বরং বেরিয়ে যান।" আর ইউ শিওর তুমি পারবে?
উনি গিয়ে বিছানার উপর পায়ের উপর পা তুলে বসে বলল। আমি চোখ ঠিক আছে, পড়ো। বড় বড় করে বললাম, আপনি বের হন, বসতে বলিনি, আমি শাড়ি পরবো এখন। তো পড়ো, আমি কি ধরে রেখেছি নাকি? বের না হলে পরবো কি করে? আমার কথা শুনে উনি নির্লিপ্ত ভঙ্গিতে বললেন। তোমার কাছে দুটো অপশন। এক, আমি তোমাকে শাড়ি পরিয়ে দেবো। দুই, তুমি এখন আমার সামনে শাড়ি পরবে। ইচ্ছে তোমার, যে কোনো একটা বাছাই করতে পারো। আমি কাঁদাগত দৃষ্টিতে ওনার দিকে তাকালাম। এ কোন মুসিবত, কি করব এখন? কিছুক্ষণ ভাবার পর কোনো উপায় না পেয়ে মিনমিনে কণ্ঠে বললাম, ঠিক আছে, আপনি পরাই দেন। শাড়ি পরার সময় আমার ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকলে শান্তি লাগবে না। তার চেয়ে বরং আপনি একটা কাজ করুন। উনি মুখে বিশ্বজয়ের হাসি নিয়ে এগিয়ে এলেন। যদিও আমার ব্লাউজ ফতুয়া টাইপ, একদম পেট পর্যন্ত ঢাকা, তবুও জীবনের প্রথম কোনো পুরুষ মানুষের ছোঁয়া, অস্বস্তি তো লাগবেই, লাগাটাই তো স্বাভাবিক। উনি হয়তো আমার অস্বস্তির কারণটা বুঝতে পেরেছেন, তাই কোনো রকম ফাজলামো ছাড়াই সুন্দর করে শাড়িটা পরিয়ে দিলেন, এবং খুব তাড়াতাড়ি। আমি অতটা সময় চোখ খিচে বন্ধ করে রেখেছিলাম। তবে আশ্চর্যের বিষয় হলো, আমার মনে হয়নি পুরোটা সময়ে ওনার হাত আমার শরীর স্পর্শ করেছে। কুচি ধরে বললেন। নাও, এটা ধরো। আমি কুচি ধরতেই উনি ঝুঁকে শাড়ির কুচিগুলো ঠিক করে দিতে লাগলেন। কুচি ঠিক করে বললেন। নাও, এবার গুজো। সব শেষ করে আমাকে নিয়ে আয়নার সামনে দাঁড় করালো। দেখো তো তোমার জামাই কেমন শাড়ি পরালো। আমি এক পলক আয়নায় চোখ বুলিয়ে ওনার দিকে তাকালাম। বাহ, বেশ সুন্দর করে শাড়ি পরান তো। কবে শিখলেন? আই থিঙ্ক গার্লফ্রেন্ড ছিল মনে হয়। উনি ড্রেসিং টেবিল থেকে চিরুনি নিয়ে আয়নার দিকে তাকিয়ে ভ্রু নাচিয়ে হেসে বললেন। হুম, ছিল তো, এখনো আছে। সময় হলে ঠিক দেখা করাবো তোমার সাথে। আমার গার্লফ্রেন্ড সেই সুন্দরী, তোমার থেকেও। বলেই আমার চুলগুলো সুন্দর করে আঁচড়ে মাঝ বরাবর সিথি করে দিলেন। নাও, পারফেক্ট। ভেজা চুল, তাই আর বাঁধলাম না। উনি আমার দিকে তাকিয়ে মোবাইল হাতে নিয়ে রুম থেকে বের হয়ে গেল। আমার মাথায় এখন একটা কথাই ভেজে চলেছে। ওনার গার্লফ্রেন্ড আছে? ভাবি মনি ঘরে আসেননি? দরজার বাইরে থেকে ফুলকলির ডাক শুনে এক পলক নিজেকে আয়নায় দেখে নিয়ে গিয়ে দরজাটা খুললাম। কি হয়েছে ফুল? ফুল আমার দিকে তাকিয়ে আপাদমস্তক ভালো করে দেখে বলল। মাশাআল্লাহ ভাবি, আপনারে যা লাগছে না, পুরো ওই ভারতের ক্যাটক্যাট আছে না, ওর মতন। আমি ভ্রু কুচকে ওর দিকে তাকালাম। এই ক্যাটকেট মানে কি? হঠাৎ মনে হলো ও আবার নায়িকা ক্যাটরিনার কথা বলছে না তো? ক্যাটকেট আবার কি ফুল? ক্যাটরিনা কাইফ হবে? হয় হয়, ওই একই কথা। তয় আপনারে বান্ধবী আইছে, ওই যে কি যেন নাম, ইলু মনে হয়। আমি আলতো হেসে বললাম, ওর নাম ইলমি, তুমি ইলু আপু বলে রাখতে পারো। আর ওকে একটু কষ্ট করে আমার রুমে পাঠিয়ে দাও তো। আইসা ভাবি মনি। বলেই ফুল চলে গেল। আমি গিয়ে ড্রেসিং টেবিলের উপর থেকে হাতের চুড়িগুলো পরেছি, যেগুলো কাল রাতে মা দিয়েছিল। বাহ, নতুন বউ কি লাগছে রে তোকে। আসলেই মানুষ ঠিকই বলে, বিয়ের পর নাকি মেয়েদের সৌন্দর্য বৃদ্ধি পায়। এতদিন বিশ্বাস করি নাই, আজ বিশ্বাস করলাম। পেছন থেকে ইলুর কণ্ঠ শুনতে পেয়ে পেছনে ঘুরে দরজার দিকে তাকালাম। ইলু মুখে হাসি নিয়ে দাঁড়িয়ে আছে। আমি কয়েক কদম এগিয়ে ওর সামনে গিয়ে দাঁড়ালাম। ওর আমার দিকে এগিয়ে এসে দুই বাহুতে ধরে বলল। মাশাআল্লাহ, কারণ নজর না লাগুক। বলেই মুখটা উঁচু করে থুথু বলে মাথার উপর হাত রাখলো। আমি নাক মুখ কুচকে বললাম, ইয়াক, তুই আমারে থুতু দিলি কেন? ছি বেয়াদ্দপ। ও অবাক হয়ে বলল। থুথু কই দিলাম, আমি তো নজর না লাগার ট্রিক অ্যাপ্লাই করব। ভালো কাজের কোনো দামই নাই এখন। ভালো মানুষেরই দাম নাই, ভালো কাজের কেমনে থাকবো? আমি ওর দিকে এক পলক তাকিয়ে এগিয়ে গিয়ে দরজাটা ভালোভাবে লাগিয়ে কোমরে হাত দিয়ে পেছনে তাকালাম। আমার জিনিস কই? ইলু না জানার ভান করে বলল, জিনিস সেটা আবার কি? ভাব নিস না তো আমার সাথে, তাড়াতাড়ি ফাইলটা দে। আজ অফিস থেকে আসার সময় ট্রিট দিব নে তোরে, যা। প্রমিস? ও দাঁত কেলিয়ে ব্যাগ থেকে একটা পেন ড্রাইভ বের করে আমার হাতে দিল। কাল সারা রাত জেগে তোর জন্য ফাইলের সব তথ্য এটার মধ্যে সেভ করেছি। আমি পেন ড্রাইভটা হাতে নিতে নিতে বললাম, থ্যাংক ইউ বান্ধবী। কিছু একটা মনে করে। ও হ্যাঁ, তোকে যা বলেছিলাম সেটা করেছিস? ইলু আমার কথা শুনে কিছু ভেবে বলল। তুই তো আমাকে কত কথাই বলেছিস, ঠিক কোন কথাটা মেনশন করছিস? আরে বলেছিলাম না এই তথ্যগুলো ভীষণ জরুরি, তাই সবগুলোর কপি তুই নিজের কাছে অ্যাকসেপ্ট করে রাখবি, আমাকে অ্যাকসেপ্ট দিবি। ও হ্যাঁ, আরে রেখেছি, পেন ড্রাইভেও আছে, আর ফাইলগুলো তো আমার কাছেই। আর কাল রাতে আমার কাছে থাকা ছবিগুলো মেইল করেছিলাম, পেয়েছিস? ইলু বিছানায় বসতে বসতে বলল। আমি পেন ড্রাইভটা আমার ব্যাগে রেখে ইলুর পাশে এসে বসলাম। ইলু ঘুরে আমার দিকে তাকিয়ে বলল,
জানিস পূর্ণ, আমি না একটা জিনিস ভাবছি। আমি ভ্রু কুচকে বললাম, কি ভাবছিস? আরে তুই কি আজ অফিস যাবি? কেন? এভাবে শাড়ি পরেই যাবি? এভাবেই যাব। কেন, ভালো লাগছে না এভাবে? আরে ভালো লাগবে না কেন? আমি বলছি অন্য কথা। আমি ওর দিকে ভ্রু কুচকে তাকাতেই ও দাঁত কেলিয়ে হেসে বলল, তোমার ওই পেয়ারের মৃদুল আজ তোমাকে দেখে হার্ট অ্যাটাক করবে। আই ড্যাম শিওর। বাজে কথা কম বল ইলু, ওই ছেঁচড়াটার নামও মুখে আনবি না। ও মুখ টিপে হেসে বলল। ঠিক আছে বাবা, বলবো না। হঠাৎ ইলু তাহরিমের বুক সেলফের দিকে তাকিয়ে বলল, আরে সাব্বাস, তোর মন্ত্রী জামাই তো হ্যাপি জ্ঞানী রে। বইয়ে ভরপুর বুকশেলফ। ইলু উঠে বুকশেলফের কাছে গেল। আমি পেছন থেকে ভ্রু কুচকে বললাম, সবই বুঝলাম, কিন্তু এই আব্বাসটা আবার কে? ও ঘাড় ঘুরিয়ে আমার দিকে তাকিয়ে বলল, তোর এই মোটা মাথায় এসব লিজেন্ডারি কথাবার্তা ঢুকবে না, যা তো। আমি নির্লিপ্ত ভঙ্গিতে বললাম, আর কিছু? ও আমার কথায় পাত্তা না দিয়ে খুশি বুকশেলফে বই খুঁজে চলেছে। খাটের উপর পায়ের উপর পা তুলে বসে ওর কাণ্ড দেখছি আর একটা চরম মোমেন্টের অপেক্ষা করছি। প্রায় 5 মিনিটের মাথায় ও নাক মুখ কুচকে আমার দিকে তাকিয়ে বলল, পূর্ণ রে, আমি কি ভুলে কোনো ইংরেজ বংশধরের বাড়িতে ঢুকে পড়লাম নাকি রে? ছে 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 ছে, এমন বইও মানুষ পড়ে? ইয়াক। ওর এক্সপ্রেশন দেখে আমি শব্দ করে হেসে দিলাম। তোর প্রথমে বুক সেলফে এত এত বই দেখে যেমন মনে হয়েছিল, আমারও ঠিক এতটাই খুশি লেগেছিল। পরে যখন বইগুলো খেয়াল করলাম, আমিও ঠিক এই একই এক্সপ্রেশন দিয়েছিলাম বলে হু হু করে হেসে দিলাম। আর ও মুখ গোমড়া করে ধুম করে বিছানার উপর বসে পড়লো। টেবিল থেকে খবরের কাগজটা মুখের উপর ধরে জোরে জোরে পড়তে লাগলো। আমি রুম থেকে বের হতে হতে বললাম, আচ্ছা তুই খবরের কাগজ পড়, আমি বরং চা নিয়ে আসি, বলে বেরিয়ে গেলাম। পূর্ণার রুমে আছো নাকি? কোনো পরিচিত কণ্ঠ শুনতে পেয়ে ইলু খানিকটা নড়ে চড়ে বসল। মুখের সামনে তখনও খবরের কাগজটা মেলে ধরা। রুদ্র রুমে ঢুকেই ভ্রু কুঁচকে ফেলল। কেউ মুখের উপর এমনভাবে খবরের কাগজ মেলে ধরে আছে, চেহারার অংশও দেখা যাচ্ছে না। কেমন আছো পূর্ণা? তারিম আমার ছোট বিধায় তোমাকে ভাবি বলে সম্বোধন করলাম না, ডোন্ট মাইন্ড। কিন্তু বসে থাকা মেয়েটা না নড়চড় করছে আর না কোনো কথা বলছে, যা দেখে রুদ্র খানিকটা অবাক হলো। তুমি আমাকে চিনবে না, আমি রুদ্র তালুকদার, সম্পর্কে তোমার ভাসুর হই। আমি তারিম থেকে 3 দিনের বড়। আপনি কে? হঠাৎ পিছন থেকে কারো কণ্ঠ শুনতে পেয়ে ঘাড় ঘুরিয়ে পিছনে তাকালো রুদ্র। পিছনে তাকিয়েই ভ্যাবাচাকা খেয়ে গেল সে, কারণ তার পিছনে শাড়ি পরিহিত স্বয়ং পূর্ণা দাঁড়িয়ে। যেহেতু তাহরিমের মোবাইলে আগেই পূর্ণার ছবি দেখেছে, তার উপর ওই ভুতুরে বাড়িতে ও পূর্ণাকে দেখেছে, তাই তার চিনতে মোটেও ভুল হচ্ছে না। তবে পিছনে যদি পূর্ণা হয়, তাহলে এতক্ষণ সে কার সাথে কথা বলছিল? মনে মনে এটা চিন্তা করেই পুনরায় সামনের দিকে তাকালো। সামনের দিকে তাকাতেই আবার আরেকটা ঝটকা খেল রুদ্র বাবাজি, কারণ তার সামনেই দাঁত কেলিয়ে ইলমি দাঁড়িয়ে আছে। রুদ্র তার দিকে তাকাতেই ইলমি তার হাসিটা আরেকটু প্রশস্ত করে হাত নাড়িয়ে বলল, হ্যালো বিহাই সাহেব, থুকু সাহেব। হোয়াট ননসেন্স! তুমি এই রুমে কি করো ইডিয়েট? আর কে বেহাই আর বেআই? কিসের বেআই? ভাবলইয়েন না বিআই সাহেব, ভাবলইয়েন না বিআই মশাই। আমি আপনার 10টা না 5টা না একটা মাত্র বিআইন সাহেবা। আপ্যায়ন করা আপনার কর্তব্য। রুদ্র চোখ ছোট ছোট করে ইলমির দিকে তাকালো। উজ্জ্বল ফর্সা গরনের মাথায় ঢেউ খেলানো চুলের মেয়েটা কি জানে সে বয়সের তুলনায় জ্ঞান বুদ্ধি অনেকাংশেই কম? সে তো অনেক কথাই জানে না। সে আরও জানে না তার ওই বোকা বোকা কথা, বোকা বোকা হাসি, তার ওই কাজল টানা চোখ, জোড়া ভ্রু আর কুচকানো কপালের ভাঁজ কোনো 26-এ পদার্পণ করা এক তাগড়া যুবকের ঘুম কেড়েছে। সেসব তো কিছুই জানে না তার এই বোকা পাখি। আপনি বললেন না তো আপনি কে? পিছন থেকে পূর্ণার কণ্ঠ শুনতে পেয়ে রুদ্র পিছনে ঘুরে দাঁড়ালো। আমি রুদ্র তালুকদার, তাহারিমের চাচাতো ভাই। আর ওর থেকে বয়সে বড়, আই মিন 3 দিনের বড়। আর বড় তো বড়ই হয়, তাই না? আমি আলতো হাসলাম। ঠিক বলেছেন ভাইয়া, বড় তো বড়ই হয়। আর মন্ত্রী সাহেব আমাকে আপনার কথা বলেছে। রুদ্র হাসল। সে জানে তাহরিম তার কথা পূর্ণাকে বলেছে, তাও সে ফর্মালিটি পূরণ করার জন্যই শুধু নিজের পরিচয়টা আবার দিল। কাল তোমার সাথে দেখা করতে পারিনি কারণ তুমি ঘুমিয়েছিলে, আর আমি জরুরি মিটিং অ্যাটেন্ড করার জন্য চট্টগ্রাম গিয়েছিলাম, তাই দেখা হয়নি। আমি হেসে বললাম, ইটস ওকে ভাইয়া, মেবি আপনার মা মানে বড় চাচি কাল এসেছিল। রুদ্র সোফায় বসতে বসতে বলল, পূর্ণা, তোমার কিছু ভুল হচ্ছে। আমার মা বাবা বেঁচে নেই,
ওনারা আমি ছোট থাকতেই তারার দেশে চলে গেছেন। আর তোমার যেমন বড় চাচি, আমারও তেমনই বড় চাচি। আমার বাবা ছিলেন সবার ছোট। আমি জিভে আলতো কামড় দিয়ে হাসলাম। আসলে আমি সরি ভাইয়া, আমি জানতাম না বাবারা 3 ভাই, তাই বড় চাচিকে আপনার মা ভেবে নিয়েছি। ইটস ওকে পূর্ণা, মানুষের ভুল হতেই পারে। আর তুমি তো জানতে না। ইটস ওকে। ইলু গালে হাত দিয়ে রুদ্রের দিকে তাকিয়ে আছে। কেন জানি তার রুদ্রের দিকে তাকিয়ে থাকতে ভালো লাগছে না। ওয়াও, ছেলেটার হাসি কত কিউট। হাসি দিলে গালে কি সুন্দর টোল পড়ে, আর চোখ দুটো বন্ধ হয়ে যায়। আচ্ছা ভাইয়া, আপনি বসেন, আমি আপনার জন্য চা নিয়ে আসছি। এতক্ষণে মনে হয় চা হয়ে গেছে। রুদ্র কিছু বলল না, জাস্ট হেসে সম্মতি দিল। পূর্ণা চলে যেতেই রুদ্র ঘাড় ঘুরিয়ে ইলুর দিকে তাকালো, কিন্তু ওর দিকে তাকাতেই রুদ্র ভ্যাবাচাকা খেয়ে যায়। কারণ মেয়েটা গালে হাত দিয়ে ড্যাব ড্যাব করে তার দিকেই তাকিয়ে আছে, চোখের পলকও ফেলছে না। তার মনে হচ্ছে চোখের পলক ফেললেই কিছু একটা মিস হয়ে যাবে। এই যে মিস ভাঙা টেপ রেকর্ডার, কি দেখছেন অমন ড্যাব ড্যাব করে তাকিয়ে? রুদ্রের প্রশ্ন শুনে ইলু আনমনেই বলে উঠল, আপনি এমন ধবল রোগীর মতো ফর্সা কেন? পুরা ধবল রোগীদের মতো লাগছে। হোয়াট? আমি ধবল রোগী? ইলমি গাল থেকে হাত ছড়িয়ে সোজা হয়ে বসল, গলাটা পরিষ্কার করে বলল, তা নয়তো কি? নিজেকে কখনো আয়নায় দেখেছেন? এত ফর্সা কি ছেলে মানুষ থাকে? একেবারে ইংরেজদের বংশধর মনে হচ্ছে। ওরা এই দেশ ত্যাগ করার সময় ভুলে আপনাকে ফেলে রেখে চলে গেছে। বাট কথা সেইটা না, আমি তো ভাবছি আর একটা কথা। রুদ্র ভ্রুকুসকে জিজ্ঞেস করল, কি ভাবছো শুনি? ভাবছি ধরেন আপনিও ফর্সা আর আপনার বউও ফর্সা হলো, তাহলে আপনার বাচ্চা কাচ্চা তো সবগুলো ধবল রোগী প্রোম্যাক্স হবে। রুদ্র দীর্ঘশ্বাস ফেলল। এই পাগলের মুখ থেকে এর থেকে ভালো কিছু আশা করাই বেকার। এত ফালতু কথা তোমার মুখ থেকে কিভাবে বের হয় আমাকে একটু বোঝাবা? আমিও সেটাই ভাবছি। আমার এত গুরুত্বপূর্ণ কথাগুলোকে সবাই এমন আজারা কথা মনে করে কেন? ভাইয়া ওর কথা ধরবেন না, ও কিছুদিন হলো পাবনা মানসিক হসপিটাল থেকে পালিয়ে এসছে। বুঝলাম না, এত কড়া গার্ড থাকা সত্ত্বেও ও পালিয়ে কি করে এসলো। আমি কথাগুলো বলতে বলতে ট্রেটা টেবিলের উপর রাখলাম, সেখান থেকে একটা কাপ রুদ্রের দিকে এগিয়ে দিলাম। রুদ্র সেই কাপটা নিতে নিতে এক পলক ইলমির দিকে তাকালো। কথাটা সত্যি বলেছো, বিশ্বাসযোগ্য? ওই পূর্ণর বাচ্চা পূর্ণ, তুই কি আমার বান্ধবী নাকি ওই বিআইয়ের? হ্যাঁ, ফার্স্ট অফ অল আমার কোনো বাচ্চা নাই, আর সেকেন্ড আমি তোর বান্ধবী প্লাস রুদ্র ভাইয়ের বোন, সো আমি 2 দিক দিয়েই আছি। বলেই হাসলাম। এভাবে অনেকক্ষণ গল্প করার পর একটা জরুরি কাজে রুদ্র ভাই চলে গেল। এদিকে আবার অফিস টাইম হয়ে গেছে। যদিও বেশ কিছুদিন ছুটি নিয়েছি, তবুও একটা কাজ করতে ইমার্জেন্সি যেতে হবে। তুই কি এখন অফিসে যাবি ইলু? যাব। কাল রাতে তোর বাসায় থাকবো। আমার কথা শুনে ইলু বিছানা থেকে উঠতে নিয়েও থেমে গেল, প্রকুচকে আমার দিকে তাকালো। আমার সাথে? হুম, কিন্তু কেন? কারণ তো অবশ্যই আছে। যাই হোক, তুই তোর ফ্যামিলিতে বলবি তুই আমার সাথে আমার বাসায় থাকবি। মানে? মানে আমরা কাল কেউই কারো বাসায় থাকবো না। কাল রাতে একটা জায়গায় যাবো, আর তুই রেডি থাকিস। আমি বাইক নিয়ে আসবো। কোথায় যাব সেটা তো বল। সেটা পরে যখন যাব তখন দেখিস, এখন চল। আমি সিঁড়ি দিয়ে নামতে নামতে দেখলাম মা কোথায়। রান্নাঘরে উকি দিতেই নজরে এলো কালো শাড়ি পরা এক মাঝ বয়সী মহিলা কোমরে আঁচল গুজে রান্না করছে। মাঝে মাঝে হাতের উল্টো পিঠ দিয়ে কপালের ঘাম মুছে। আমি পেছন থেকে গিয়ে কিছুক্ষণ তাকিয়ে থেকে বললাম, মা। উনি পেছনে ঘুরে আমার দিকে তাকিয়ে একটা অমায়িক হাসি দিলেন, হাতে ব্যাগ দেখে বললেন, কোথায় যাচ্ছ বাচ্চা? জি মা, একটু অফিসে যাব, ঘন্টা 2-এর মধ্যেই চলে আসব। ঠিক আছে, কোনো ব্যাপার না, যাও তুমি। আর সাবধানে যাবে। রাস্তা পারের সময় ডানে বায়ে ভালোভাবে দেখে নেবে। আর রাস্তায় থাকা কোনো খোলা খাবার খেও না, ফুড পয়জনের সমস্যা হবে, বুঝলে? আমি পেছন থেকে জড়িয়ে ধরে বললাম, জি মা, মনে থাকবে। উনি পেছনে এক হাত দিয়ে আমার গালে স্পর্শ করে বললেন, সাবধানে কিন্তু। আমি বেরিয়ে আসতে আসতে বললাম, জি মা, আল্লাহ হাফেজ। ইলু এতক্ষণ রান্নাঘরের দরজায় দাঁড়িয়ে থেকে সব কিছু দেখলো। বাইরে বের হয়ে আমার দিকে তাকিয়ে বলল, কি জাদু করেছো বলো না। ভ্রু কুচকে বললাম, এটা তো একটা গানের লাইন। বাট আমার মনে হয় তুই মেবি জাদুই জানিস, না হলে এমন রুক্ষ মহিলা তোর সামনে গলে যায় নাকি? তুই যতটা গম্ভীর মনে করছিস উনি ততটা গম্ভীর নয়, বেশ ফ্রেন্ডলি।
আরও বিভিন্ন কথা বলতে বলতে অফিসে ঢুকলাম, কিন্তু ভেতরে ঢুকতেই মেজাজটা খারাপ করে ফেললো আমার, কারণ ভেতরে ঢোকা মাত্রই ওই ছ্যাঁচটা মৃদুলের মুখোমুখি। হে পূর্ণা, কেমন আছো? গত কয়েকদিন জলপক আসো না কেন? বাট আজ হঠাৎ শাড়ি পরলে যে, ইউ লুক সো কুইট। আমি কিছু বলতে নিব তার আগে পেছন থেকে ইলু দাঁত কেলিয়ে বলে উঠলো। কিউট তো হবেই, মন্ত্রীর বউ বলে কথা। ইলুর কথা শুনে মৃদুল চকিত নজরে ইলুর দিকে তাকালো। ইলু মন্ত্রীর বউ মানে পূর্ণা বিবাহিত? মুখ টিপে হেসে বলল, এ মা মৃদুল, তুমি জানো না? পুরো বাংলাদেশ জানে মন্ত্রী তাহরিম তালুকদারের বউ পূর্ণা, আর তুমিই জানো না, তাও একজন সাংবাদিক হয়ে। মৃদুল মুখ ছোট করে বলল, আসলে আমি কিছুদিন গ্রামের বাড়িতে ছিলাম, আর ওখানে নেট পাওয়া যায় না, তাই সোশ্যাল মিডিয়ার সাথে কিছুদিন বিচ্ছিন্ন ছিলাম। বলে মৃদুল গিয়ে নিজের ডেস্কে বসলো। ইলু মুখ টিপে হেসে আমার বাহু জড়িয়ে ধরে আমার ডেস্কে নিয়ে এলো। যেহেতু আমার ডেস্ক আলাদা আর একটা রুমে যেহেতু ইলু সেটার ভেতর ঢুকে দরজাটা অফ করে পেট চেপে হাসতে লাগলো। আমি ভ্রু বাঁকিয়ে এক পলক দেখে ওকে ডেস্কে গিয়ে বসে ব্যাগটা রাখলাম। যে কাজগুলো আছে সেগুলো ঘন্টাখানেকের মধ্যে শেষ করতে হবে, আজ আবার বাড়িতে অনুষ্ঠান। ইলু, নিজের কাজে যা আর আমাকে আমার কাজ করতে দে, ডিস্টার্ব করবি না একদম। যাচ্ছি বাবা যাচ্ছি, ভাগিয়ে দিচ্ছিস কেন? আমি কোনো কথা না বলে ল্যাপটপ অন করে কাজ করতে লাগলাম। কাজ শেষ করতে করতে প্রায় 1.5 ঘন্টা সময় লাগলো। বাসায় গিয়ে রেডি হতে হবে, তাই সব অফ করে ইলুকে নিয়ে বাইরে বেরিয়ে পড়লাম। তুই না বলেছিলি আজ ট্রিট দিবি, তাহলে আমার ট্রিট কই? দোস্ত, রাগ করিস না, কাল শিওর তোকে ট্রিট দিব, পাক্কা প্রমিস। আজ অনেক দেরি হয়ে গিয়েছে। ঠিক আছে ঠিক আছে, এত ভাও খেতে হবে না, যা কালি দিস। আমি বাসায় এসে ইলুকে নিচে বসিয়ে আমি উপরে গেলাম রেডি হতে। আমি কিছু চিন্তা করছি আর এগুচ্ছি, দরজা ধাক্কা দিব, হঠাৎ দরজা খুলে গেল। ভেতরে ঢুকতেই কেউ পেছনে থেকে দরজাটা লাগিয়ে দিল। দরজা লাগানোর আওয়াজ শুনে আমি ঘুরে পেছনে তাকালাম। কি সমস্যা, দরজা লাগালেন কেন? তাহরিম বাঁকা হেসে আমার দিকে এগুতে এগুতে নেশাক্ত কণ্ঠে বলল, সকালের পাওনা আদায় করতে। আমি চমকে উঠলাম, ধীরে ধীরে পিছুতে পিছুতে আমতা আমতা করে বললাম, কি কি আজগুবি কথা বলছেন আপনি? কিসের পাওনা? জানতো মাথায় ভূতে ধরেছে নাকি? আমি পিছুতে পিছুতে দেয়ালের সাথে লেগে গেলাম। পেছনে যাওয়ার তো জায়গা নেই। উনি আমার দিকে এগিয়ে এসে এক হাত আমার কাঁধে ঘেঁষে দেয়ালে ঠেকালেন। কানের কাছে এসে ফিসফিস করে বললেন, পালাচ্ছ কোথায়? আর পালিয়ে যাবে কোথায়? পুরো পৃথিবী তো গোল, ঘুরে ফিরেই আমার এই জায়গায় ফিরতে আসবে বৌজান। নিজের বুকের বাপাশে এক আঙুল ঠেকিয়ে ইশারা করে কথাগুলো বলে উঠলেন উনি। আমি চকিত নজরে ওনার দিকে তাকালাম। কোথাও গিয়ে মনে হচ্ছে উনি হয়তো আমাকে ভালোবাসেন, কিন্তু মুখে এখনো বলেনি উনি। আবার মাঝে মাঝে মনে হয় উনি কি আমাকে কেনই বা ভালোবাসবেন, এটা আমার মনের খেয়াল বই আর কিছুই না। আমি ওনার চোখে চোখ রেখে বললাম, আমাদের বিয়েটা তো একটা অ্যাক্সিডেন্ট মাত্র, তাতে আপনার তো মত ছিল না, তাহলে কেন বারবার আমার কাছে আসেন? এভাবে আমার অনুভূতিগুলোকে নাড়িয়ে কেন দেন? কেন আসেন আপনি আমার কাছে? উনি হাসলেন, এগিয়ে আসলেন আমার আরও কাছে। দুজনের মাঝে তখন মাত্র 1 ইঞ্চি দূরত্ব কিনা সন্দেহ। উনি আমার হাত ধরে নিজের বুকের বাঁ পাশে রাখলেন। আমি কেঁপে উঠলাম, অবাক চোখে তাকিয়ে আছি আমি তার দিকে। আমার দিকে ঝুঁকে কানের কাছে এসে ফিসফিস করে বললেন, প্রশ্নটা আবার করো বৌজান। আমি কাঁপা কাঁপা কণ্ঠে বললাম, কেন? আপনি বারবার কেন আসেন আমার কাছে? উনি আমার কানের পাশে ঠোঁট নাড়িয়ে নেশাক্ত কণ্ঠে বলে উঠলেন। অসীম মুগ্ধতায়। আমি থমকালাম। শির দ্বারা বেয়ে নেমে এলো শীতল স্রোত। এই ছোট্ট কথায় কি এমন ছিল যেন মনে হচ্ছে শরীরের সকল শক্তি হ্রাস পাচ্ছে? এই কেমন অনুভূতি? এই কখন থেকে সংসেজে স্টেজে বসে আছি, না দেখা মিলছি ইলুর আর না দেখা যাচ্ছে ওই মন্ত্রী সাহেবের। বিরক্ত হচ্ছি ক্ষণে ক্ষণে। তার উপর মাথায় চলছে আরেক চিন্তা, আদৌ কাজটা ঠিকভাবে করতে পারবো তো? আজ কাজটা যদি না পারি তাহলে হয়তো মরবো নয়তো বাঁচবো। তবে ভাববার বিষয় আরেকটা, এই অনিশ্চিত কাজে ইলুকে নিয়ে যাওয়া কি ঠিক হচ্ছে? হে বান্ধবী, দেখ তো কেমন লাগছে আমাকে। চেনা কোনো কণ্ঠ শুনতে পেয়ে আমার ধ্যান ভাঙে। সামনে তাকিয়ে দেখি কালো কাতান শাড়িতে নিজেকে জড়িয়েছি ইলু। মেয়েটা এমনিতেই উজ্জ্বল ফর্সা, তার উপর কালোটা যেন অন্ধকারের আলো। চুলগুলো স্ট্রেট করে পেছনে ছেড়ে দেওয়া। অনুষ্ঠানে তেমন মানুষ দাওয়াত দেওয়া হয়নি, এই টুকটাক ঘরোয়া আয়োজন। মাশাআল্লাহ, অনেক সুন্দর লাগছে আমার জানুপুরিকে। আমার কথা শুনে মেয়েটার লাজুক হাসলো, কাঁধে আলতো থাপ্পড় দিয়ে বলল,
লজ্জা দিচ্ছিস কেন? আমি ফর্সা হলেও তোর মতো মায়াবতী নই। ফর্সা মেয়েদের অবজ্ঞা করা যায়, তবে মায়াবতীকে না। হ্যাঁ হ্যাঁ, বুঝেছি তোর কবিগিরি। পাম মারার তো ওস্তাদ আপনি। তবে রাতের কথাটা ভুলিস না যেন। যে করেই হোক আমাদের আজকে যেতেই হবে। হুম। বলেই ইলু উঠে বাইরে চলে গেল। ইলু বাগানের মধ্যে বুকের উপর হাত গুজে এক মনে আকাশের দিকে তাকিয়েছিল। কি ব্যাপার, আপনি এখানে একা দাঁড়িয়ে? মন খারাপ? ইলু হাসলো, সামনের দিকে তাকিয়ে বলল, মানুষ তো একাই ভালো থাকে। একাকিত্বের মাঝে তারা নিজেকে খুঁজে পায়। বাহ, আজ বেশ আধ্যাত্মিক কথা বলছেন, ব্যাপার কি? ইলু ভ্রুকুচকে রুদ্রের দিকে তাকালো। যে ছেলের পেট থেকে বোমা মারলেও কথা বের হয় না, সে ছেলে নিচ থেকে এসে কথা বলছে। ব্যাপারটা অদ্ভুত। কি ব্যাপার বিআই মশাই? আজ মনে হচ্ছে মনটা বেশ ভালো। অন্য দিন তো বোমা মারলেও কথা বের হয় না, আজ নিজে থেকে এসে কথা বলছেন। রুদ্র অন্যদিকে তাকিয়ে হাসলো। আসলে দেখলাম আমার 10টা না 5টা না একটা মাত্র বেআইন সাহেবা একা দাঁড়িয়ে গাছের পাতা গুনছে, তাই ভাবলাম একটু সঙ্গ দেওয়াই যায়। ভালো বলেছেন। বলেই ইলু আবার সামনে তাকালো। চলেন হাঁটি। ইলু মাথা দুলিয়ে সামনের দিকে হাঁটতে লাগলো। রুদ্রও পাশাপাশি হাঁটছে। বৌজান, এই বৌজান। স্টেজে বসে তাহরিম পূর্ণার দিকে তাকিয়ে খানিকটা ঝুঁকে তাকে ডাকলো। আমি বিরক্তিতে ব্রুকুচকে বললাম, কি সমস্যা আপনার? এমন ফিসফিস করে কথা বলছেন কেন? আরে শোনো না। তখন তাদের ফটো সেশন চলছে। আমি তাহরিমের দিকে খানিকটা ঝুঁকতেই তাহরিম ফটোগ্রাফারকে কিছু একটা ইশারা করে আমার দিকে এগিয়ে গিয়ে গালে একটা কিস করে বসে। আর ফটোগ্রাফার সেই সুযোগ বেশ কয়েকটা ছবি ক্লিক করে নিল। এর থেকে খানিকটা দূরেই ইলু, পূর্ণা আর তাহরিমের ফটো সেশন দেখছিল। হঠাৎ তাহরিমের এমন কাজে ইলু চোখ বড় বড় করে মুখে হাত দিয়ে অবাক হয়ে তাকিয়ে আছে। আমি হতবুদ্ধির ন্যায় বোকা হয়ে গেলাম। পুরো ব্যাপারটা আমার মগজে ঢুকতে বেশ কিছু সময় লাগলো। আমি চোখ বড় বড় করে রাগান্বিত দৃষ্টিতে তাহরিমের দিকে তাকালাম। তাহরিম তখন নির্লিপ্ত ভঙ্গিতে বসে বসে মোবাইল ঘাঁটছে। আমি দাঁতে দাঁত চেপে বললাম, আপনি কবে থেকে এমন নির্লজ্জ হয়েছেন মন্ত্রী সাহেব? তাহরিম মোবাইল থেকে চোখ তুলে পূর্ণার দিকে তাকিয়ে বলল, মিস পূর্ণা, তুমি কি আমাকে কিছু বলছো? আমি নাকের পাটা ফুলিয়ে বললাম, আপনি না এক কাজ করতে পারেন, এসব রাজনীতি ফাজনীতি বাদ দিয়ে হলিউড বলিউড টলিউডে অভিনয় করতে পারেন। ট্রাস্ট মি, হ্যাপি হিট হবে। বলে অন্যদিকে তাকালাম। আমার কথা শুনে তাহরিমের মনে হলো সে খুব ভালো একটা জোক শুনেছে। শব্দ করে হেসে বলল, তুমি চাইলে আমি বলিউড অভিনেতা হতেই পারি, তবে তোমার আবার চলবে না তো? আমি ভ্রু উঁচু করে জিজ্ঞেস করলাম, আমার আবার জ্বলবে কেন? না মানে এত এত ফিমেল অ্যাক্ট্রেসের সাথে কাজ করব, কত সুন্দরী সুন্দরী অভিনেত্রী তারা, কোথাও গিয়ে তোমার আবার জ্বলবে না তো? আমি মুখ বাঁকিয়ে বললাম, ইস কখনো না, হুদ্দাই। আর ইউ শিওর? ইয়া। না থাক, পরে তুমি মনে মনে কষ্ট পাবা, মুখে না বললেও আমি জানি। আর আমি আবার মহান ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ, নিজের বউকে কষ্ট দেবার কথা চিন্তাও করতে পারি না। লোক, তোমাকে এ যাত্রায় বাঁচিয়ে দিলাম। আমাকে বাঁচিয়ে দিলেন? হাউ ফানি। বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে আয়োজন শেষ হলো। সব শেষ করে বাসায় ফিরতে অনেকটাই দেরি হয়ে গেছে। আমার ইচ্ছেতেই অনুষ্ঠানটা দিনের বেলায় হয়েছিল, যার ফলে শেষ করতে সন্ধ্যা হয়ে যায়। সবাই বের হতেই ইলু এসে আমার পাশে দাঁড়ালো। আমি ওকে ইশারা করতেই ও আমাকে ধরে ন্যাকা কান্না শুরু করলো। আমার পাশে ছিল মা। ইলুর এমন কান্না দেখে মা বলল, ইলমি, কি হয়েছে তোমার? কাঁদছো কেন? ইলু আমার হাত ধরে নাক মুছতে মুছতে বলল, দেখুন না আন্টি, আজ আমার জন্মদিন, অথচ পূর্ণ বলছে ও নাকি যাবে না। ও যাবে না, এটা কি কখনো হয়? ও আমার বেস্ট ফ্রেন্ড না? ওকে ছাড়া আমি কি করে কেক কাটি? ইলুর কথা শুনে মা আমার দিকে তাকিয়ে বলল, ও কি পূর্ণ, তুমি ইলমিকে মানা করছো কেন? ওর সাথে যাও, বেচারি যখন এত আশা নিয়ে বলছে, তুমি আর রিজেক্ট করো না, যাও। আপনি যখন বলছেন ঠিক আছে মা। আমার কথা শুনে ইলু লাফ দিয়ে উঠে বলল, আন্টি, আজ পূর্ণ একটু আমাদের বাসায় থাকুক, কাল সকালে আমি ওকে আবার দিয়ে যাব। আন্টি প্লিজ, না করবেন না প্লিজ আন্টি। মা অমত থাকা সত্ত্বেও ইলুর এত রিকোয়েস্ট ফেলতে পারলো না। অগত্যাই সে মত দিয়ে দিল। আমি আর ইলু দ্রুত পায়ে ক্যাব ভাড়া করে চলে এলাম একটা হোটেলে। তখন ভাগ্যিস মন্ত্রী সাহেব ছিল না, না হলে কিছুতেই আসতে দিতেন না, সেটা আমি খুব ভালো করেই জানি। হোটেলের রুমে গিয়ে সকল ফাইল পেন ড্রাইভ এক জায়গায় রেখে কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে ফর্মাল ড্রেস আপ করে বের হলাম।
একটা কালো লং স্যুট আর কালো প্যান্ট, মাথায় ক্যাপ আর মুখে মাস্ক, পায়ে কেপস। কেউ চেনার উপায় নেই। আমার মতোই সেম সাজে ইলমি। ইলু, তুই সব জিনিসপত্র রেডি কর, আমি বাইক নিয়ে আসছি, তারপর একসাথে বেরিয়ে যাব। 10টার মধ্যে পৌঁছতে হবে। কোথায় যাবি সেটা তো বললি না। যেতে যেতে সব বলবো। বলেই রুম থেকে বেরিয়ে গেলাম। কাউকে ফোন করে বললাম বাইকটা যেন রেডি রাখে, আমি আসছি সেটা নিতে। বলতে বলতে বেরিয়ে গেলাম হোটেল থেকে। প্রায় আধ ঘন্টার মাঝে পুনরায় ফিরে এলাম হোটেলে। বাইকটা পার্ক করে হোটেলের রুমে ঢুকলাম। ইলু সবকিছু রেডি করে বসে আছে। হাত ঘড়ি থেকে তাকিয়ে দেখি 9:30 বাজছে। দুজন মিলে বেরিয়ে গেলাম সেই জায়গাটার উদ্দেশ্যে। আদৌ জানি না কাজে কতটুকু সফল হতে পারবো, আদৌতেও কি বেঁচে ফিরতে পারবো কিনা। এক অনিশ্চিত জীবন এটা। আমরা কোথায় যাচ্ছি পূর্ণ? বাইক চালাতে চালাতে উত্তর দিলাম, কাশিমপুর। বেশ অবাক হলো ইলু। এত রাতে কাশিমপুর যাবার মানেটা ঠিক বুঝে উঠতে পারছে না সে। ভ্রুকুচকে জিজ্ঞেস করলো, এই এত রাতে কাশিমপুর, তোর কি কাজ রে পূর্ণ? আমি বাইকের আয়না দিয়ে ওর দিকে তাকালাম। যদিও অন্ধকারে ঠিকভাবে দেখা যাচ্ছে না। কাশিমপুরে পুরোনো বাংলোটা আছে, যেটা একদম সমুদ্রের তীর ঘেঁষে আর জঙ্গলের শেষ প্রান্তে। কেন? ওখানেই যাচ্ছি। ইলু ভ্রুকুচকে জিজ্ঞেস করলো। কেন যাচ্ছি সেটাই তো জিজ্ঞেস করলাম। আমি খবর পেয়েছি আজ রাতে ওদের সবচেয়ে বড় ডিলটা কমপ্লিট করবে, আর তার প্রমাণ জোগাড় করার জন্যই ওখানে যাওয়া। ইলু পুরো ব্যাপারটা শুনে বলল, কিন্তু পূর্ণ, আমার না কেমন জানি খটকা খটকা লাগছে। তুই শিওর তো যে তোকে এসব খবর দিয়েছে সে কোনো ভুল ইনফরমেশন দেয়নি তো? এটা ফাঁদ পাতেনি তো আমাদের ধরার জন্য? আমি হাসলাম। মেয়েটা অল্পতেই খুব বেশি ঘাবড়ে যায়। যদিও আমি সব খবর নিয়েই এসেছি, তবুও আমরা যে পেশায় আছি সেটা মোটেও শান্তিজনক পেশা নয়। জীবন মরণের লড়াই হয় এখানে। আমি নিজের জীবনটাকে ভাগ্যের হাতে ছেড়ে দিয়ে এসেছি। ইলু কিছুটা ভেবে বলল, আমরা তাহরিম তালুকদারকে না বলে এসে কোনো ভুল করিনি তো? ওনাকে কি জানানো উচিত ছিল না পূর্ণ? আমি দীর্ঘশ্বাস ফেললাম। ওনাকে জানালে কি হতো শুনি? সেই আসতে দিতেন না, হয়তো আসতে দিলেও টেনশনে হার্ট অ্যাটাকই করে বসতেন। আর আমার পেশাটাই তো এমন, ভয় পেলে কি চলবে নাকি? সমাজের চোখে সত্যিটা প্রকাশ করতেই হবে, এটাই তো আমাদের লক্ষ্য। পূর্ণ, বল। সামহাউ তুই কি ভয় পাচ্ছিস? দেখ ইলু, ভয় পেলে বল, আমি এমনিতেও তোকে নিয়ে যেতে চাচ্ছিলাম না, তবে দুইজন যেতে হতো। শোন, তোকে একটা কথা বলি। বল। ওখানে যাচ্ছি, তবে কি হবে সেটা কিন্তু জানি না। শুনেছি সাফিন মিয়াজি লোকটা বেশ ধুরন্ধর। একবার যদি টের পায় কিংবা ধরতে পারে তবে কিন্তু আর রক্ষে নেই। তোকে একটা কথা দিতে হবে। ইলু ভ্রু কুঁচকে বলল, কি কথা? ধর কোনোভাবে আমি ধরা পড়ে গেছি, তখন তুই আমাকে রেখে পালিয়ে আসবি, সব প্রমাণ সহ। আমার যা হয় হোক, তুই নিরাপদে চলে আসবি। ইলু থমকালো, চমকিত নজরে আমার দিকে তাকালো, থমথমে গলায় বলল, আমাকে দেখে কোন অ্যাঙ্গেল থেকে তোর কাছে স্বার্থপর মনে হয় পূর্ণ? মরলে দুজন একসাথে মরবো আর বাঁচলে একসাথে, কিন্তু তোকে বিপদে রেখে আমি যেতে পারবো না, সরি। আমি খানিকটা রেগে বললাম, ইলু বোঝার চেষ্টা কর ইলু, এটা পাগলামোর সময় না। আমি না পারলে তোকে যে পারতেই হবে। না বললাম না? পরেরটা পরে দেখা যাবে, এখন সাবধানে বাইক চালা তুই।